আসসালামু আলাইকুম সবাইকে। সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পড়ব। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা আমরা পর্ব 5-এ পড়ব। সো সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমি জানি যে তোমাদেরও আমার মতো, তোমাদের বয়সে আমার যেরকম হয়েছিল জারণ বিজারণ বিক্রিয়া বের করা এবং সেটা পরীক্ষায় আসলে ফাইন্ড আউট করা কোনটা জারক কোনটা বিজারক ডিফিকাল্টিস হয়। ইনশাল্লাহ আমি যেই পদ্ধতি অবলম্বন করে ওই সময়টা বিপদ থেকে মুক্তি পেয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিব। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দেই। আচ্ছা, তোমরা জানো যে পর্ব 1-এ আমরা হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ তাপ হারি বা তাপশোষী বিক্রিয়া পর্যন্ত পড়েছিলাম এবং আজকের পর্ব পুরোটাই হবে জারণ বিজারণ বিক্রিয়ার উপরে। আর জারণ বিজারণ মানেই হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে বিক্রিয়া। সো আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে ইংলিশে রেডক্স বলতে পারি। কেন? কারণ জারণ, এই জারণ মানে হচ্ছে আসলে অক্সিডেশন, আর বিজারণ বি মানে হচ্ছে বাদ যাওয়া। ঠিক আছে? সো রিডাকশন, আমরা জানি ইংলিশে রিডাকশন বা রিডিউস ইনক্রিজের বিপরীত শব্দ, সেটার মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া। তাহলে বিজারণ মানে অবশ্যই কিছু কমে যাবে। আমরা দেখব যে কি আসলে এখানে কমছে। রিডাকশন বিজারণ এবং অক্সিডেশন জারণ। সো এই রিডাকশনের রেড এবং অক্সিডেশনের অক্স নিয়ে আমরা বলছি হচ্ছে এটার নাম রেডক্স বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, সো এই বিক্রিয়ায় অবশ্যই বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদানটা ঘটবে। তার মানে একটা বিক্রিয়ক যদি ইলেকট্রন ত্যাগ করে অবশ্যই আরেকটা বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করবে। শুধু ইলেকট্রন ত্যাগ বা শুধু ইলেকট্রন গ্রহণ এই ঘটনাটা ঘটবে না, দুটো একসাথে ঘটবে। তো আমরা এই বিক্রিয়াতে মানে যে কোনো একটা বিক্রিয়া থাকলে সেই বিক্রিয়ার একটা অংশ হয় জারণ অর্ধ বিক্রিয়া, আর একটা অংশ হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে? তো শুরুতেই আমরা চলো কিছু ওই যে যেটা বললাম যেটা থেকে আমি বিপদ মুক্ত পেয়েছিলাম সেই জিনিসটা আমরা একটু লিখে ফেলি। আমরা পড়তেছি হচ্ছে জারণ বিক্রিয়া এবং একই সাথে পড়ছি হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই কথাটা সবাই মাস্ট নোট তো করবাই, স্টিকি নোট দিয়ে লিখে টেবিলে লাগিয়ে রাখবা। ঠিক আছে? আচ্ছা, সো জারণ বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে বিজারক, বিজারক বা ইংলিশটা হচ্ছে রিডাকট্যান্ট। হ্যাঁ, আর জারক মানে হচ্ছে অক্সিড্যান্ট। মানে তোমরা তো জানো যে জারণ বিক্রিয়ার মানে জারণ কথাটার ইংলিশ হচ্ছে অক্সিডেশন, আর বিজারণ মানে বাদ যাওয়া, এটার মানে হচ্ছে রিডাকশন। সো জারকের ইংলিশ হচ্ছে অক্সিডেশন থেকে অক্সিড্যান্ট, আর বিজারকের ইংলিশ হচ্ছে রিডাকশন থেকে রিডাকট্যান্ট। সো জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিজারক, আর বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে হচ্ছে জারক। এই কথাটা সবাই আগে মনে রাখবে, এটা তো সহজ, বুঝতেই পারছো, উল্টো পাল্টা ঘটনা। এরপরে তোমরা মনে রাখবা যে বিজারক, আমি শুরু থেকেই বলছি বিজারক মানে কি? কোনো কিছু বাদ যাওয়া, কিছু এখানে বাদ যাবে। বিজারকের কাজ হচ্ছে কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া। কি বাদ দিয়ে দিবে? ওরা হচ্ছে ইলেকট্রন বাদ দিয়ে দিবে বা ইলেকট্রন ত্যাগ করবে। আর জারক মানে তো কোনো কিছু বাদ দেওয়া না। সো খুবই অবভিয়াস ব্যাপার যে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে। আচ্ছা, এখন যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে তার মানে ওর একটা কিছু কমে গেছে, অবভিয়াসলি ওর মন খারাপ হবে। সো ওর মন খারাপ হলে আমার ওকে কি করতে হবে? ওর মনটা ভালো করতে হবে। আমি কিভাবে ওর মনটা ভালো করব? আমি ওকে বলবো যে নাও তোমার জারণ সংখ্যা আমি বাড়াই দিলাম, জারণ সংখ্যা কি করে দিলাম? বৃদ্ধি করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবং ও যেহেতু অলরেডি একটা কিছু অ্যাচিভ করছে, যদিও বাস্তবে উল্টা হয়, তোমরা রেজাল্ট ভালো করলে কি হয়? রেজাল্ট ভালো করলে আব্বু আম্মু গিফট দেয়, রেজাল্ট খারাপ করলে তো আর আব্বু আম্মু মনটা ভালো করার জন্য গিফট দেয় না। সো এইটাই দুনিয়ার নিয়ম, আসলে তেলা মাথায় তেল দেওয়া। ঠিক আছে? বাট দেখো, কেমিস্ট্রি বলেছি না অলওয়েজ একটা ভদ্র সাবজেক্ট, ও কিন্তু সবসময় সমতাকরণে বিশ্বাসী। তো এই যে আমাদের জারক ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ওর কাছে অলরেডি একটা জিনিস আছে, তাহলে আরো জিনিস ওকে আমার দেওয়ার দরকার নাই। আমি ওর কি করবো? জারণ সংখ্যাটা কমাই দিব, জারণ সংখ্যা হ্রাস। আচ্ছা, জারণ সংখ্যার ইংলিশ নামটা কি হবে?
অক্সিডেশন, সংখ্যা মানে নাম্বার, সো অক্সিডেশন নাম্বার বা সংক্ষেপে ON বলা যায়। আচ্ছা, সো এই যে অক্সিডেশন নাম্বার কমলো বাড়লো, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, আপু এখানে যদি জারণ থেকে জারণ সংখ্যা বৃদ্ধি আমি বুঝছি, বাট ওখানে তো বিজারণ থেকে বিজারণ সংখ্যা বৃদ্ধি বলা উচিত ছিল আপনার। আচ্ছা, সবাই এটা মনে রাখবা, বিজারণ সংখ্যা বলে এই পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না, ঠিক আছে? এই পৃথিবীতে কোনো কিছু বিজারণ সংখ্যা বলে নাই, যেটা আছে সবটাই হচ্ছে জারণ সংখ্যা। এখন আমাদের জানতে হবে যে এই জারণ সংখ্যাটা আসলে কি, আর এইটা তো একদম এই ক্লাসের বা জারণ বিজারণের সব থেকে বেসিক, এবং সবাই অবশ্যই আমার মতো সিকোয়েন্স করে মনে রাখবা, তাহলে একদম সারা জীবন মনে থাকবে, কখনোই ভুল হবে না। যে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিজারক, বিজারক মানে বাদ যাওয়া, বাদ যাবে ইলেকট্রন, ইলেকট্রন বাদ গেছে, সো মন খারাপ, কিছু একটা বাড়াইতে হবে, সেটা জারণ সংখ্যা বৃদ্ধি। একইভাবে ওইখানে উল্টো ঘটনা মেমোরাইজ করে ফেলবা। আচ্ছা, সো এবার আমরা যাই যে আমাদের জারণ সংখ্যা জিনিসটা কি। দেখো, জারণ সংখ্যা, সবার আগে সবাই একটা জিনিস মনে করো, এই পৃথিবীতে কি হয়? মৌল হয়। মৌল কয়টা? অবশ্যই এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল 118টা, কালকে 119টা হয়ে যেতে পারে, আমার কথা মিথ্যা হয়ে যেতে পারে, আমি আগেই বলে দিলাম। সো 118টা মৌল, প্রত্যেকের জারণ সংখ্যা 0। মানে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে, সোডিয়াম, ক্লোরিন, ব্রোমিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, সবার জারণ সংখ্যা 0। 118 নম্বর মৌলের জারণ সংখ্যাও 0, 1 নম্বর মৌলের জারণ সংখ্যাও 0। এই পৃথিবীতে যতগুলো যৌগ আছে, যৌগ মানে কি? সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম ব্রোমাইড, সবার যৌগ, সবগুলো যৌগিক পদার্থের জারণ সংখ্যা 0। আচ্ছা, সো জারণ সংখ্যা এদের 0 কেন? একটা সোডিয়াম, তুমি চিন্তা করো, একটা সোডিয়াম, তুমি বলো তো ও কি ইলেকট্রন নিয়েছে? না। ও কি ইলেকট্রন দিয়েছে? না। যখন কেউ ইলেকট্রন নিবেও না, ইলেকট্রন দিবেও না, তখন তার জারণ সংখ্যা 0 হয়। জারণ সংখ্যা টোটালি হিসাব করা হয় ইলেকট্রন দেওয়া বা নেওয়ার উপর ডিপেন্ড করে। তার মানে কি খুবই অবভিয়াস ব্যাপার, বোঝা যাচ্ছে না? যে যদি আমি লিখতাম যে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ হয়, ম্যাগনেসিয়াম কিন্তু প্লাসও হতে পারে। আচ্ছা, মানে একটা ইলেকট্রন যখন ত্যাগ করা অবস্থায় থাকবে তখন প্লাস হতে পারে। সো এর জারণ সংখ্যা কত হবে? প্লাস, তার মানে 1। এর জারণ সংখ্যা কত হবে? 1। এর জারণ সংখ্যা কত হবে? 2। তার মানে যে যতটা ইলেকট্রন দিচ্ছে তার জারণ সংখ্যা তত প্লাস, কারণ আমরা জানি যে ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ, বা যে ইলেকট্রন দিয়ে দেয় সে হচ্ছে পজিটিভ, সো তার জারণ সংখ্যাটাও পজিটিভ হবে। অপরপক্ষে যখন আমি অ্যানায়নের কথা বলছি, ক্লোরিন, তারপর আমার ফ্লোরিন বা অক্সিজেন 2-, ওদের জারণ সংখ্যা হচ্ছে -1, -1 এবং -2। তার মানে যারা ইলেকট্রন গ্রহণ করছে তাদের জারণ সংখ্যা আসলে কত? তাদের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস, যতটা ইলেকট্রন গ্রহণ করছে তত মাইনাস। তাহলে জারণ সংখ্যা কাকে বলে? কোনো একটা মৌল বা যৌগও হতে পারে, যেমন আমি যৌগের কথা বলি, দেখো এটা কিন্তু আসলে যৌগ বলে না, এটা যৌগমূলক বলে। এটা কিন্তু একটা যৌগ, কারণ সালফার অক্সিজেন মিলে এটা তৈরি করছে, সো এটা কিন্তু মৌল না, কারণ মৌলতে একটা জিনিস হয়। এই যৌগমূলকটার জারণ সংখ্যা কত? এই যৌগমূলকটার জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে কোন একটা মৌল বা যৌগ যতগুলো ইলেকট্রন দান করে বা গ্রহণ করে সেটাই তার জারণ সংখ্যা। এবং জারণ সংখ্যা 0 থেকে শুরু করে মাইনাস, মানে মাইনাস থেকে শুরু করে 0 এবং প্লাস হতে পারে। যেটা যোজনীর ক্ষেত্রে, যোজনী কখনো 0 হয় না। যোজনী মানে 0 হয় যদি আমি ধরি যে আমাদের পর্যায় সারণীর 18 নম্বর মৌলের যে যোজনী, ওটা 0 বলা হতে পারে। বাট আমাদের যে যোজনী কখনোই নেগেটিভ হয় না, কখনোই কোনো যোজনী নেগেটিভ হয় না। যোজনী সব সময় পজিটিভ হয়, কিন্তু জারণ সংখ্যা পজিটিভ, নেগেটিভ, 0 সব কিছু হতে পারে। বুঝাতে পারছি? আচ্ছা, ফাইন। সো তাহলে আমরা এই পুরো সিনারিও থেকে বুঝলাম যে আমাদের এই অধ্যায়টা পড়তে গেলে আসলে জারণ সংখ্যা কার কোনটা এই সম্পর্কে ধারণা থাকা লাগবে। আমি সবসময় তোমাদের বলি, রসায়নের বেসিস কি, ভিত্তি কি? ভিত্তি হচ্ছে পর্যায় সারণী। সো পর্যায় সারণী প্রথমে আইডিয়া থাকা লাগবে। তোমাদের মতো বয়সে আমি সবসময় বলছি যে আমাদের
গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17 এগুলোর জারণ সংখ্যা জানা লাগবে। গ্রুপ 1 এর জারণ সংখ্যা +1, গ্রুপ 2 এর জারণ সংখ্যা +2, গ্রুপ 17 জারণ সংখ্যা -1। এছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, মানে সর্বাধিক পরিচিত যে মৌলগুলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এগুলোর জারণ সংখ্যাও একটু জানা লাগবে। তবে অক্সিজেন আর নাইট্রোজেন জানলে সাধারণত কার্বন বের করে ফেলা যায়, কারণ কার্বন আসলে অক্সিজেনের সাথেই থাকবে বা হাইড্রোজেনের সাথে থাকবে। সো হাইড্রোজেন আর অক্সিজেন জানলে তুমি কার্বনটা এমনি বের করতে পারবে, ওখান থেকে আমরা বের করাটাও শিখবো। তো আগে জারণ সংখ্যা মানে কোনটার কোন জারণ সংখ্যা, এটা কিন্তু একটা আইডিয়া তোমার থাকা লাগবে। ওকে ফাইন, এইবার আমরা একটু যাই এই জায়গাতে। এখানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এতক্ষণ যা পড়ছি তার সবকিছু এখানে লেখা আছে, আমরা জাস্ট মিলায়ে যাব যে হ্যাঁ সবকিছু লেখা আছে কিনা। আচ্ছা, তো প্রথমে আমাদের এখানে বলতেছে জারণ অর্ধবিক্রিয়া কাকে বলে? বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ অর্ধবিক্রিয়া বলে। আমরা জানি জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে হচ্ছে বিজারক, বিজারক মানে যারা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে জারণ বিক্রিয়া অবশ্যই ইলেকট্রন ত্যাগ হয়। এরপরে আসতেছে বিজারণ অর্ধবিক্রিয়া কাকে বলে? অবশ্যই এটা উল্টো হবে এবং ইলেকট্রন গ্রহণ করা হবে, কারণ বিজারণ বিক্রিয়ায় জারক অংশগ্রহণ করে আর জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, এরপরে চলে যাই পরের পেজে। এবার দেখো বলেছে জারক কাকে বলে। ঠিক আছে, তো জারক কাকে বলে বা বিজারক কাকে বলে একই তো কথা, আমরা যা পড়তেছি ওইটাই। তাহলে তুমি কিন্তু, তোমাকে আমি যে লেখাটা শুরুতে লিখে দিয়েছি ওটা পড়লে তুমি এগুলো এমনিই পারবা, তোমার এগুলো বারবার বইয়ের মধ্যে ঢুকে ঢুকে পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, এখন একটা সুন্দর জিনিস দেখো লেখা আছে, আমরা বিক্রিয়াতে পরে ফোকাস করব, কারণ আমি একটা বিক্রিয়া শিখাবো এবং সেখান থেকে আমি তোমাদেরকে সবগুলো বিক্রিয়া যেন তোমরা পারো আমি সেই ব্যবস্থা করে দিব। ওকে, সো আমরা একটু যাই, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া কাকে বলে, একটু বড় করে লেখা আছে। আমরা যখন স্লাইডটাই লিখেছিলাম, আমরা দেখো খেয়াল করে, এখান থেকেই আমরা জারণ বিক্রিয়ার সংজ্ঞা দিব। যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে এবং জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে জারণ বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে এবং জারণ সংখ্যা হ্রাস পায় তাকে বিজারণ বিক্রিয়া বলে। শেষ। এই স্লাইড থেকে তুমি জারকের সংজ্ঞা দিবা, বিজারকের সংজ্ঞা দিবা, জারণ বিক্রিয়ার সংজ্ঞা দিবা, বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা দিবা। জারকের ক্ষেত্রে তুমি বলতে পারো ইলেকট্রন গ্রহণ করে এবং জারণ সংখ্যা হ্রাস পায় তাকে জারক বলে। সো এইটা পড়লে তোমার এইগুলোর সংজ্ঞা খুব ভালোভাবে হয়ে যাচ্ছে, তোমার আলাদা করে বই বারবার পড়ার কোনো প্রয়োজন পড়ছে না। আচ্ছা, তো এইবার আমাদের এখানে কিন্তু বিজারণ বিক্রিয়া কাকে বলে এই কথাগুলোই বারবার আছে। এরপরে আমরা চলে আসছি আমাদের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কাকে বলে। সো আমি শুরুতে যে কথাগুলো বলেছিলাম যে ধনাত্মক, ঋণাত্মক সব রকম দিয়ে প্রকাশ করা হতে পারে। সো কোন অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাই হচ্ছে জারণ সংখ্যা। সো আমি সংজ্ঞাটা আরো সুন্দর করে বলেছি, তোমাদের প্রাথমিক হিসাবে একটু শর্টে কাটে সংজ্ঞা বলা আছে যে এই যে আমরা যখন সোডিয়ামের কথা বলছি এবং ক্লোরিনের কথা বলছি, সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি, এই সোডিয়াম ক্লোরাইড পুরোটার জারণ সংখ্যা কিন্তু আসলে 0, কিন্তু সোডিয়াম তো +1 এবং ক্লোরিন হচ্ছে -1। এই যে প্লাস আর মাইনাস একসাথে হয়ে দেখো হয়ে গেছে 0। ঠিক আছে, সো এই যে একটা যৌগের মধ্যে বা একটা যৌগমূলকের মধ্যে কোনো পরমাণুর যে চিহ্ন থাকে, এই যে সোডিয়াম যে প্লাস, ক্লোরিন যে মাইনাস, সেটাই জারণ সংখ্যা। মানে তোমার বইতে এই কথাটা বলা হয়েছে যে অণু বা যৌগমূলক। অণু বা যৌগমূলক কেন বলা হয়েছে সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা অণু, কিন্তু যৌগমূলক হচ্ছে আমার এটা, মানে যেটার উপরে কোনো একটা সাইন থাকে। তো ওইটাতে আমার সালফারের যোজনী কত, অক্সিজেনের যোজনী কত, সেটাকে আমি বলতেছি হচ্ছে অক্সিডেশন নাম্বার। এরপরে যে কথাটা বলা আছে যে কার যোজনী মানে কার জারণ সংখ্যা কত। তো তোমরা এখানে দেখতেছো যে আমাদের একক পরমাণু যেগুলো ছিল মানে পর্যায় সারণীর 118টা, সবার জারণ সংখ্যা 0, এবং আমাদের যে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটেটিন, এগুলো যেগুলো আমাদের, যেমন হাইড্রোজেন কখনো হাইড্রোজেন আকারে থাকে না, ও সবসময় H2 আকারে থাকে। অক্সিজেন কখনো অক্সিজেন আকারে থাকে না, O2 আকারে থাকে। এটা আমাদের ষষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয়। সো এইভাবে H2, O2, N2, ক্লোরিন 2, ব্রোমিন 2, F2, এদের সবার জারণ সংখ্যা কিন্তু 0, এগুলোর ইন্ডিভিজুয়াল জারণ সংখ্যা 0। ঠিক আছে, আচ্ছা এরপরে যোগের জারণ সংখ্যা আমরা নির্ণয় করা শিখবো। আমি তোমাদের বেশ কয়েকটা যোগের জারণ সংখ্যা নির্ণয় করা শিখাই দিব। আমরা আগে এই চার্টটার দিকে একটু খেয়াল করি। অলরেডি এই চার্টের অনেক কিছু আমরা পড়ে ফেলেছি। দেখো
পর্যায় সারণীর বাম সাইডে থাকে ধাতু এবং ডান সাইডে থাকে অধাতু। ধাতুরা হয় ক্যাটায়ন এবং অধাতুরা হয় অ্যানায়ন। তাহলে যারা ক্যাটায়ন তাদের জারণ সংখ্যা কিন্তু ধনাত্মক বা পজিটিভ, এবং যারা অ্যানায়ন তাদের জারণ সংখ্যা কিন্তু ঋণাত্মক হয়। সেটা অলরেডি বলে দিছি, যেরকম গ্রুপ 1 এবং গ্রুপ 2 ওরা কিন্তু ধাতু, সো ওদের জারণ সংখ্যা কিন্তু প্লাস। যেমন এই দেখো এখানে নিচেই লেখা আছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু কারা? যারা গ্রুপ 1 এর। মৃৎ ক্ষার ধাতু মানে মাটিতে পাওয়া যায় এমন ক্ষার ধাতু কারা? এরা হচ্ছে গ্রুপ 2 এর। সো এই যে 1 এবং 2 গ্রুপের জারণ সংখ্যা 1 এবং হচ্ছে 2 অলরেডি বলে এসেছি। আচ্ছা, সো এরপরে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মোলের জারণ সংখ্যা 0 হয়। খেয়াল করো যে একটা পরমাণু নিরপেক্ষ কেন বলছি, কারণ ও কোনো ধরনের ইলেকট্রন নেয়নি, ইলেকট্রন দেয়নি, মানে ও নিরপেক্ষ। ও পজিটিভও না, ও নেগেটিভও না, ও হচ্ছে নিরপেক্ষ। সো আবার এই যে হাইড্রোজেন মুক্ত মৌল, মানে যারা হচ্ছে মুক্ত অবস্থায় একা একা থাকে না, ডাবল হয়ে থাকে, তাদের জারণ সংখ্যাটাও আমাদের হচ্ছে 0। নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0, মানে এই পানির জারণ সংখ্যা 0, সোডিয়াম ক্লোরাইডের জারণ সংখ্যা 0, সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা 0, হাইড্রোজেন ক্লোরাইডের জারণ সংখ্যা 0। সো এটাই এখানে বলা হয়েছে। এই হিসাবটা আমরা পরে বুঝবো। আধান বিশিষ্ট আয়নে পরমাণুর মোট জারণ সংখ্যা আধানের সমান হয়। এই যে এটার জারণ সংখ্যা -2, এটার জারণ সংখ্যা প্লাস, মানে উপরে যেটা আধান করা থাকবে এগুলো হচ্ছে যৌগমূলক, কারণ যৌগের উপরে কোন একটা সাইন থাকে তাকে আমরা যৌগমূলক বলছি, এবং সেটাই হচ্ছে তাদের জারণ সংখ্যা। আচ্ছা, এরপরে আমরা জানি আমাদের 17 নম্বর গ্রুপ যেটা, সেটার জারণ সংখ্যা হচ্ছে -1। 17 নম্বর গ্রুপ মানে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। এটা হচ্ছে জারণ সংখ্যা -1। তোমরা একটু খেয়াল করলে দেখবা আমি কিন্তু অনেক বছর হচ্ছে রসায়ন পড়ি না। কেন পড়ি না? কারণ আমি তো বোটানিতে পড়ছি, সো আমি বায়োলজি পড়ি, কিন্তু আমার এখনো মুখের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন যত দ্রুত আসে, আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে গ্রুপ 1, গ্রুপ 2 এবং আমাদের হচ্ছে গ্রুপ 17 যেটা, এটা এইভাবেই তোমাদেরও আসতে হবে। পাশাপাশি 1 থেকে 20 নম্বর আমি সাজেস্ট করবো একেবারে 30 পর্যন্ত পড়ে ফেলা, লাইফ টাইম ঝামেলা শেষ। সো এটা একটু পড়ে ফেলতে, হ্যাঁ, একটু চেষ্টা করলেই পারা যায়, তো কঠিন কিছু না। অনেকে তো মানে হচ্ছে নিজের একটা কি বলবো ইচ্ছা থেকে বা শখ থেকেও হচ্ছে পর্যায় সারণী মুখস্থ করে ফেলাই, অত দরকার নাই, চাইলে করতে পারো, অত দরকার নাই, বাট 1 থেকে 30 আসলে খুবই দরকার। হ্যাঁ, তো এটা পড়ে ফেলবা সব। এবার আমি তোমাদেরকে একটু একটা জিনিস মার্ক করাতে চাই, সেটা হচ্ছে এই অংশটা আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অংশটা আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, হাইড্রোজেনের জারণ সংখ্যা সর্বাবস্থাতে প্লাস, তার মানে হাইড্রোজেন ওই জায়গায় আসলে কিসের মতো আচরণ করছে বলো? ধাতুর মতো আচরণ করছে। হাইড্রোজেন যেহেতু ডান সাইডে থাকে, পর্যায় সারণীর বাম সাইডে থাকে, গ্রুপ 1 এ থাকে, সো অবভিয়াসলি ওর জারণ সংখ্যা প্লাসই হবে। তো হাইড্রোজেন হচ্ছে জারণ সংখ্যা সবসময় প্লাস। ক্ষেত্র বিশেষে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস হতে পারে। কখন? যখন অলরেডি সেই হাইড্রোজেনটা কোনো একটা ধাতুর সাথেই যোগ আছে। মনে করো, এত কঠিনের দরকার না, আমি সহজটা বুঝাই। লিথিয়াম হাইড্রাইড এরকম একটা কিছু আছে, তোমরা তো জানো লিথিয়ামের যোজনী 1 এবং হচ্ছে হাইড্রোজেনের যোজনীও 1। সো 1-1 আমাদের শিফটিং হয়ে গেল। তাহলে তোমরা একটু বুঝো যে এই জায়গায় অলরেডি তো ধাতু আছে, এবং লিথিয়াম হচ্ছে স্ট্যাবলিশড ধাতু, মানে সিল দেওয়া ধাতু। সো লিথিয়াম কি চাবে না এই জায়গায় ওর যোজনীকে প্লাস করতে? এই জায়গাতে হাইড্রোজেনের যোজনী বা হাইড্রোজেনের জারণ সংখ্যা যেটা, সেটা হচ্ছে আসলে মাইনাস হয়ে যায়। তো এই জায়গাতে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 হবে। তাহলে টার্মটা কি, যে ধাতব হাইড্রাইড, মানে যখন অলরেডি ধাতু এক্সিস্ট করছে তখন সেই জায়গায় হাইড্রোজেন আসলে নিজেকে পজিটিভ হওয়ার সুযোগ পাবে না, কারণ ধাতু যে, সে তো সিল করা, সে তো ক্যাটায়ন, তাকে তো পজিটিভ করতেই হবে আমার। সো সেই জায়গাতে হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস হয়ে যায়। এরপরে তোমরা জানো অক্সিজেনের যোজনী বা জারণ সংখ্যা সর্বদাই হচ্ছে -2। যোজনী কিন্তু 2, হ্যাঁ, জারণ সংখ্যা নেগেটিভ হতে পারে, বাট যোজনী হচ্ছে নেগেটিভ হতে পারে না। আমি বলার মাঝখানে মাঝে মাঝে 2-1 বার জারণ সংখ্যাকে যোজনী বলে ফেলেছি। সো অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এটা সর্বদাই, সর্ব অবস্থাতেই, বাট কিছু কিছু এক্সেপশনাল থাকে। যেমন
পার অক্সাইডে জারণ সংখ্যা -1 হয় অক্সিজেনের এবং সুপার অক্সাইডে -1/2 হয়। কিভাবে মনে রাখবো? প্রথমে আগে এটা মনে রাখি, তারপর উদাহরণটা মনে রাখি। পার অক্সাইড, হ্যাঁ পার অক্সাইড আমি কিভাবে মনে রাখতাম, খুবই হাসি লাগতেছে আমার বলতে, তারপরেও শেয়ার করতেছি কারণ শিক্ষার জন্য আসলে সবকিছু জায়েজ, আমি সবসময় বলি। সো আমার মনে পড়তো, মানুষ বলে না তুমি পারলে ফার্স্ট হয়ে দেখাও। সো এই যে পারলে ফার্স্ট হয়ে যে দেখাও ব্যাপারটা, ওটা থেকে আমি মনে রাখতাম যে পারলে ফার্স্ট হয়ে দেখাও, ওই পার অক্সাইডে 1 হবে। আসলে +1 হওয়ার তো সুযোগ নাই, কারণ অক্সিজেন তো সর্বদাই অধাতু। সো -1ই হবে, খুব অবভিয়াস ব্যাপার। আর সুপার অক্সাইড মানে কি, ওর সুপার ডুপার ব্যাপার। ও কি করবে, ও একও নিবে দুইও নিবে। এখন 1 আর 2 দুটো নিলে সেটাকে বসানোর একটাই ওয়ে আছে, 1/2। আমি এভাবে মনে রাখছি সারা জীবন। হ্যাঁ, তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো যে পারলে ফার্স্ট হয়ে দেখাও। সো পার অক্সাইডে জারণ সংখ্যা 1 মানে -1 অবভিয়াসলি, কারণ প্লাস হওয়ার সুযোগ নাই অক্সিজেনের। আর সুপার মানে আসলে দুটোই থাকবে, সো এখানে হচ্ছে 1/2 হয়, মানে 1ও হবে 2ও হবে, সো 1/2 হবে। আচ্ছা, এরপরে আমি যে জায়গায় যাই এইখানটাতে, যে আমি কিভাবে মনে রাখবো পার অক্সাইডে, আসলে পার অক্সাইড মানে দুজনই পারতে চাই, কেউ কাউকে সুযোগ দিতে চায় না। যেমনটা কি, যেমনটা হচ্ছে যে আসলে তো জিনিসটা এমন হওয়া উচিত, পটাশিয়ামের যোজনী হচ্ছে তোমার 1, মানে পটাশিয়ামের যোজনী হচ্ছে 1 এবং অক্সিজেনের যোজনী 2। সো অক্সিজেনের যোজনী এখানে বসবে, পটাশিয়ামের যোজনী এখানে বসবে। যে কোনো একটা যৌগ গঠনের ক্ষেত্রে এর যোজনী ওর কাছে, ওর যোজনী এর কাছে বসে। তো এখানে আসলে দুজনই পারতে চাই, কি পারতে চাই, দুজনই আসলে 2-2 হতে চায়। সো সমতা করতে চাই খুব বেশি। সো এই জন্য K2O2 H2O2 এগুলো হচ্ছে আসলে পার অক্সাইড। আমি এভাবে মনে রেখেছি যেন দ্রুত পড়া হয়ে যায়, এত কিছু এটা সেটা দিয়ে মনে রাখি নাই, কারণ যেন পড়াটা ফাস্ট হয়। সো পার অক্সাইড K2O2 H2O2 দুইটাই 2 করে হবে এবং এদের জারণ সংখ্যা হচ্ছে -1 হবে। আসলে তোমরা খেয়াল করে দেখবে এখানে -1 হলেই এই সাইডে 0 হয়, সেটাও আমি একটু পরে শিখাবো যে এটা কিভাবে 0 হচ্ছে, মানে বা অন্য যৌগগুলা। এরপরে সুপার অক্সাইডের জারণ সংখ্যা -1/2 হয়, যেটা বললাম। এখানে আসলে হওয়া তো উচিত এইটা, তোমরা জানো অলরেডি, বাট এখানে উল্টো ঘটনা ঘটে। সুপার যারা হয় তারা আসলে একটু এক্সেপশনাল হয়, তো সো এখানে আসলে হওয়া উচিত তো এমন, বাট ওরা আসলে হয় এমন। সো ফানি হিয়ার, হ্যাঁ, সো এমন হয়ে যায়। তো এইটা ছিল, এখানে তোমরা এমসিকিউটা এভাবেই পড়ে ফেলবা, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা এখন জারণ সংখ্যা বের করা শিখবো। সো আমাদের এখানে জারণ সংখ্যা প্রথমে যার বের করছে, চলো আমরা তারই বের করি। KMnO4 ওর জারণ সংখ্যা আমরা হচ্ছে বের করি, চলো। সো জারণ সংখ্যা বের করা যেটা, এটা আসলে খ মার্কের জন্য, 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যে অমুক একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করো, বা বলেই দিবে যে অমুক পরমাণুর জারণ সংখ্যা বের করো। সো এতক্ষণ আমাদের কিন্তু অনেক কিছু জারণ সংখ্যা রিলেটেড মানে ধারণা হয়েছে, যে কার জারণ সংখ্যা কত কি। তো সেখান থেকে তোমরা জানো কে মানে পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, তার মানে ওর জারণ সংখ্যা কিন্তু আসলে +1। এবং অক্সিজেন ও হচ্ছে অলওয়েজ, আমরা একটু আগে বলে আসছি অক্সিজেনের জারণ সংখ্যা সর্বদাই -2। তো যার জারণ সংখ্যা তুমি মুখস্থ করছো, আসলে তার জারণ সংখ্যা তোমাকে বের করতে দিবে না, খুবই অবভিয়াস ব্যাপার, বা বলেও দিবে যে এখানে ম্যাঙ্গানিজ যে ওর জারণ সংখ্যাটাই বের করো। সো আমি এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা বের করব। কিভাবে বের করবো একটু একটা শিখো, বিশ্বাস করো সবগুলাই তোমরা পারবা। দেখো, পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। পটাশিয়াম আছে কয়টা এই যৌগে? একটা। সো গুণ 1 প্লাস ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কি জানি? জানি না, তাহলে ধরবো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে x। ভুল আছে কোনো? ভুল নাই। এখানে এটা বলিনি, ম্যাঙ্গানিজ মনে করো 2 যদি থাকতো তাহলে x গুণ 2 দিতাম। কেন দিতাম এটা তো বুঝছো, কারণ জারণ সংখ্যা গুণ কয়টা সেই যোগে আছে, তো ম্যাঙ্গানিজ তো একটাই আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় চাইলে আমি এটাও করতে পারি, সেটা হচ্ছে x গুণ 1। ঠিক আছে, ম্যাঙ্গানিজ একটা আছে, ফাইন।
এরপরে অক্সিজেনের জারণ সংখ্যা -2। অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 4টা। এই পুরো জারণ সংখ্যা বা এই পুরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা আসলে কত? আমরা জানি যে কোনো যৌগের, নিরপেক্ষ যৌগ, কেন? কারণ ওর কোনো প্লাস মাইনাস সাইন নাই, সো নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা হচ্ছে আসলে 0। ক্লিয়ার হইছো তোমরা? আচ্ছা, এবার চলো অঙ্ক করি। দেখো আমি ফুল টাইম কেমিস্ট্রি বায়োলজি টিচার, পার্ট টাইম ম্যাথের টিচার, ঠিক আছে? সো এখন অঙ্ক করি, চলো। এটা সমান 1 প্লাস এক্স প্লাস প্লাস হবে না, এই সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সো এক্স মাইনাস 4 দুগুণে 8 সমান সমান 0। এক্স সমান সমান এই 8 ওই সাইডে গেলে 8, এই 1 ওই সাইডে গেলে -1, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবং x সমান সমান হচ্ছে 7। কত 7? অবশ্যই লিখবা +7, কারণ জারণ সংখ্যা আসলে প্লাস না মাইনাস এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য করার সময় মানে এমনি করে প্লিজ লিখবা না। আমরা ছোটবেলায় হচ্ছে বয়ে ভাগু জবি শিখছি না, মানে হচ্ছে বডমাস নিয়ম যেটা, সো ওইটা ফলো করবা। এখানে সুন্দর করে ছোট ছোট করে লিখবা। আচ্ছা, আরেকটা চলো করাই দেই। আই থিঙ্ক এটা করলে বাদ বাকি তোমরা আর যেগুলো থাকবে সবকিছুই পারবা। সেটা হচ্ছে H2SO4। খুবই অবভিয়াস ব্যাপার যে এখানে সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা বের করতে বলবে। সো আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেন আছে কয়টা? 2টো। সালফার x গুণ হচ্ছে 1, কারণ সালফার আছে একটা। অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণ হচ্ছে 4টা অক্সিজেন আছে, এবং টোটাল সমান সমান আসলে 0। সো এখানে হচ্ছে 2 প্লাস, এটা প্লাস হবে, 2 প্লাস x মাইনাস কত? এটা 8 সমান সমান 0। তাহলে x সমান সমান 8 মাইনাস 2, অতএব x সমান সমান +6। তুমি দেখবা যে এখানে যদি x এর মান +6 বসাও তাহলে ওই সাইডে 0 হয়। সো আলটিমেটলি তোমার টার্গেট কিন্তু ওই সাইডে 0 করা। এভাবে তোমাকে মনে করো যদি এটা ছাড়া SO4 2- আসলো, তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবা যে S এর জারণ সংখ্যা আসলে কত, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা আসলে কয়জন দেখছে, কারণ এটা কিন্তু ক্লাসের মাঝখানে, ঠিক আছে? সো সালফারের জারণ সংখ্যা কত এটা একটু হিন্টস দিয়ে দিই। এখানে কিন্তু ডান সাইডে -2 হবে, কারণ এই পুরোটা সমান কিন্তু এখানে 0, কারণ এখানে পুরোটা হচ্ছে 0, বাট এখানে কিন্তু পুরোটা সমান -2, ঠিক আছে? সো তোমরা এখানে একটু লিখবা যে SO4 2- এখানে সালফারের জারণ সংখ্যা কত। ফাইন। তো এইভাবে আমাদের জারণ সংখ্যাগুলো পরীক্ষায় বের করতে দিবে। সুন্দর করে আমি যেভাবে গুছিয়ে লিখলাম ওখানে আগে লিখেও নিবা যে আমরা জানি যে অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, এরপরে মনে করি ম্যাঙ্গানিজ বা সালফারের জারণ সংখ্যা x। আবার এটাও উল্লেখ করবা যে এই নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0, তাই ডান সাইডে তুমি 0 লিখতেছো। সো শুধু আমি যেটুকু বোর্ডে করে দিছি ওটা তো আমি অনেক গুছিয়ে করে দিছি লেখার যে প্যাটার্নটা, বাট তোমরা এই কথাগুলো মাস্ট উল্লেখ করবা যে তোমরা কেন কোনটাকে কি জন্য কি ধরতেছো, এটা উল্লেখ করবা। যা জানো পরীক্ষার খাতাতে লিখে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আবার সুপার অক্সাইড পার অক্সাইডের কথা বলছে, এটা আমরা অলরেডি পড়ে আসছি। সালফারিক অ্যাসিডেরটা আমি করিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো যৌগের জারণ সংখ্যা বের করতে দেওয়া আছে, লাল লাল করে দেওয়া আছে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা। কোনোটা না পারলে মাস্ট আমাকে কমেন্টে জানাবা, আমি রিপ্লাই দিব, বা আমি আমার গ্রুপে ওইটা হচ্ছে সুন্দর করে পোস্ট করে দিব। আচ্ছা, এরপরে দেখো এখানে কিন্তু ক্লিয়ার করছে যে জারণ সংখ্যা এবং যোজনী একই বিষয় নয়। জারণ সংখ্যা হলো পরমাণুর পরমাণু বা আয়নে উপস্থিত চার সংখ্যা বা চিহ্ন। এটা ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, শূন্য, এমনকি ভগ্নাংশও হতে পারে। তাই শুধু একই মৌলের জারণ সংখ্যা বিভিন্ন যৌগে বিভিন্ন রকম হতে দেখা যায়, কিন্তু যোজনী কিন্তু সব সময়ই একই রকমই হয়। যোজনী হলো একটা মৌলের সাথে অন্য একটা মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য। তাই যোজনী ধনাত্মক বা ঋণাত্মক হয় না, এটি সর্বদাই পূর্ণ সংখ্যা হয়। শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য হয়। এটা তোমাদেরকে আমি ক্লাসের মাঝখানে কিন্তু বলছিলাম যে গ্রুপ 18 ওরাই শুধু শূন্য, বাদ বাকি সবার জারণ সংখ্যা কিন্তু আসলে পজিটিভ। তোমরা বইয়ের মধ্যে এই অংশটা অবশ্যই স্টার চিহ্ন দিয়ে নিবা,
কারণ যোজনী আর জারণ সংখ্যার এই অংশ থেকে কোশ্চিন বিভিন্নভাবে আসতে পারে। যোজনী ও জারণ সংখ্যা এক নয়, ব্যাখ্যা করো। জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যাও হতে পারে, ব্যাখ্যা করো। ঠিক আছে, যোজনী সর্বদাই ধনাত্মক বা যোজনী সর্বদাই ধনাত্মক বা শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। বিভিন্নভাবে এই অংশ থেকে কোশ্চিন আসতে পারে। সো তুমি আইডিয়া তোমার ক্লিয়ার, কনসেপ্ট তোমার ক্লিয়ার, তোমার শিখতে হবে জারণ সংখ্যা কাকে বলে, যোজনী কাকে বলে। তুমি যখন এই দুটো জিনিস শিখবা, ওই কোশ্চিনে অবশ্যই জারণ সংখ্যা ব্র্যাকেটে হচ্ছে অক্সিডেশন নাম্বার এবং যোজনী বা ভ্যালেন্সি এই কথাটা মাস্ট উল্লেখ করবা। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন কিন্তু আরেকটা জিনিস। সো যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কিন্তু সব সময় এক না, এটা আবার মনে রাখতে হবে। এটা আমরা অন্য চ্যাপ্টারে পড়বো। বাট এই অংশটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করছি অংশটা ক্লিয়ার করার। এবং এই অংশটা ভেরি ভেরি স্টার্ট তোমার জন্য একদম পানির মতো ক্লিয়ার হয় জারণ সংখ্যা আর যোজনীর কনসেপ্ট। ওকে, সো আমরা এই পর্বের লাস্ট টপিকে চলে আসছি। লাস্ট টপিকে আমরা পড়বো যে জারণ বিজারণ আসলে একটা যুগপৎ বিক্রিয়া। যুগপৎ বলতে আমরা বোঝাতে চাইছি, এই কোশ্চিনটা হচ্ছে আমাদের খ মার্কে আসতে পারে যে জারণ বিজারণ একটা যুগপৎ বিক্রিয়া কেন। তখন একটা উদাহরণ দিয়ে আসলে তোমাকে বোঝাতে হবে যে আসলে এইখানে জারণ এবং বিজারণ একই সাথে সংগঠিত হয়, একটা হলে আরেকটা হবে না, এটার অপশন নাই। কারণ ইলেকট্রন যখন আমি দিচ্ছি, কাউকে না কাউকে ওখানে থাকতে হবে ইলেকট্রনটা রিসিভ করার জন্য। সো এই দুটো অবশ্যই একসাথে ঘটে। আচ্ছা, সো এখানে এই কথাগুলো বলা আছে, এখান থেকে আমাদের তৃতীয় পর্ব শুরু হবে। বাট আমরা তো জারণ বিজারণ বিক্রিয়া একটা পারফেক্ট করে হচ্ছে শিখবো। সো আমি তোমাদের একটা সুন্দর উদাহরণ দিয়ে জারণ বিজারণ বিক্রিয়া এখন হচ্ছে শিখাবো। দেখো, আচ্ছা আমি একটা বিক্রিয়া আগে লিখে নিই। জিঙ্ক প্লাস কপার সালফেট সমান সমান হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। এটা হচ্ছে বিক্রিয়াটা। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়াটা, একটু খেয়াল করো। জিঙ্কের জারণ সংখ্যা কত? জিঙ্কের জারণ সংখ্যা 0। কপারের জারণ সংখ্যা কত? একটু ভাবো। সালফেট কিন্তু -2, সালফেট পুরোটা -2। আমাকে টোটাল কত করতে হবে? 0 করতে হবে না? তাহলে কপার অবশ্যই +2। তুমি চাইলে এই যোগে সালফারের জারণ সংখ্যা কত এটাও বের করতে পারো, বাট আমি একদম শর্টে দেখালাম যে সালফেট তো তুমি জানোই -2, তাহলে কপার হচ্ছে +2। জিঙ্ক হচ্ছে +2, কারণ ওই সেম পদ্ধতিতে এটা হচ্ছে যেহেতু -2, তাহলে এখানে +2 হতে পারে, কারণ টোটাল 0 হতে হবে। এবং কপার হচ্ছে 0। এবার একটু খেয়াল করো, জিঙ্কের জারণ সংখ্যা বাড়ছে না কমছে? 0 থেকে +2 হওয়া মানে জারণ সংখ্যা কিন্তু বাড়া। জারণ সংখ্যা বৃদ্ধি পায় কোন বিক্রিয়ায়? আমরা একটু রিভার্সে যাই, তাহলে পারবো। দেখো, জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, তার মানে অবশ্যই ওর কাছ থেকে কিছু একটা কম ছিল। কি কম ছিল? ইলেকট্রন কম ছিল। ইলেকট্রন যার কমে যায় সে তো বিজারক। তাহলে এখানে আমরা লিখেও ফেলতে পারি যে জিঙ্ক এই বিক্রিয়ায় একটা বিজারক। এই বিজারক হইলে তো অবশ্যই ও জারক হবে, বাট তাও দেখো কপারের জারণ সংখ্যা কমছে। জারণ সংখ্যা এই কারণে কমছে কারণ ওর কিছু না কিছু একটা বাড়তি ছিল, ওর ইলেকট্রনও গ্রহণ করছিল, তার মানে অলরেডি ওর ইলেকট্রন ছিল, সেজন্যই তো জারণ সংখ্যা কমছে। তাহলে এই যে কপারের জারণ সংখ্যা কমলো, এই ঘটনাটা যার হয় সে কিন্তু জারক, কারণ জারক ইলেকট্রন নিছিল, ওই জন্যই তোর জারণ সংখ্যা কমছে। ও তো ইলেকট্রন নিছে, আবার জারণ সংখ্যা বাড়াবো, এত দিতে পারবো না। সো জারক। এখন যে বিজারক সে তো অংশগ্রহণ করে জারণ বিক্রিয়ায়, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া জিঙ্ক প্লাস, সরি প্লাস না, জিঙ্ক, জিঙ্ক অ্যারো সাইন জিঙ্ক 2+। সো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইছে মানে কি অবভিয়াসলি দুইটা ইলেকট্রন ত্যাগ হইছে, এটা তো তোমরা জানো, এমনি তো বোঝাই যাচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ হইছে। বিজারণ অর্ধ বিক্রিয়া।
কপার 2+ থেকে কি হয়েছে, কপার হয়েছে। খেয়াল করো, এই যে কপার 2+ থেকে কপার হয়েছে। ইলেকট্রন কি করলে 2+, ওকে কি করতে হবে, দুইটা ইলেকট্রন দিছিল, ওই দুইটা ইলেকট্রন যদি আমাকে ব্যাক দিই তাহলে কিন্তু ওর কপার হবে। সো এখানে হচ্ছে প্লাস দুইটা ইলেকট্রন। খেয়াল করছো, যতটা ইলেকট্রন আমি দিছিলাম ততটাই ইলেকট্রন আমি নিছি, মানে ওই সাইডে ইলেকট্রন যত থাকবে এই সাইডেও তত থাকতে হবে। কথার কথা আমি তোমাদেরকে ধরে দেখাচ্ছি, একটা জিনিস খেয়াল করো। মনে করো এই বিক্রিয়ার সিনারিও এমন হলো যে এখানে একটা ইলেকট্রন হলো, কারণ কপারের জায়গায় কপার না থেকে যদি সোডিয়াম থাকতো তাহলে তো সোডিয়াম একটা ইলেকট্রনই নিত। সেক্ষেত্রে তোমার বিক্রিয়াটা সমতা করতে হবে। কিভাবে, তুমি এখানে সবগুলোতে 2 দিয়ে দিবা, দিয়ে বিক্রিয়া সমতা করে ফেলবা। ঠিক আছে, এই বিক্রিয়াতে এটা ঝামেলা ছিল না। তো আমরা একটু আবার লিখি যে কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, করে হচ্ছে কপার তৈরি করে ফেলতেছে। সবাই বুঝতে পারছো? এইটাই তো ওই বিক্রিয়া হয়ে গেল না, যে অভিজারক এবং জারক। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে পরীক্ষায় বিক্রিয়া দেখাতে হবে যে এই বিক্রিয়াটা জারককে, বিজারককে, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া এবং দুটো বিক্রিয়া যখন একত্রিত করবা তখন আসলে কি, যেমন দেখো এখানে হচ্ছে জিঙ্ক প্লাস কপার 2+ সমান, এই সাইডের থেকে নামাও জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কপার। এই সাইডে দুইটা ইলেকট্রন, ওই সাইডে দুইটা ইলেকট্রন লিখলে আসলে কিন্তু কাটা চলে যায়, মানে এই ইলেকট্রন আর ইলেকট্রন এই সাইডেরটা কাটা, সমানের বাম সাইড ডান সাইডে সেম জিনিস কাটা। সো এই সাইডের জিনিস এই সাইডে নামালাম, ওই সাইডের জিনিস ওই সাইডে নামালাম। দেখো এই জিনিসটাই এখানে আছে, এই যে কপার 2+ জাস্ট সালফেট আয়ন যোগ, জিঙ্ক 2+ জাস্ট সালফেট আয়ন যোগ, উভয় পক্ষে সালফেট আয়ন যোগ করে, একদম ম্যাথের মতো জিনিস, হুবহু ম্যাথের মতো জিনিস। এই পদ্ধতি ফলো করতে হবে। তার মানে কি করতে হবে, তোমরা যারা একটু বুঝতে সমস্যা হয়েছে ভিডিওটা আবার রিভার্সে যাবা, গিয়ে আবার শুরু থেকে দেখবা যে কিভাবে জারণ সংখ্যা আগে বের করে নিতে হবে, যে একটা যোগে জারণ সংখ্যা আসলে কার বাড়ছিল কার কমছিল এটা বের করে নিতে হবে। এটা যখন তুমি বের করে নিতে পারবা তখন তুমি আলটিমেটলি বুঝতে পারবা যে হ্যাঁ এখানে এই বিক্রিয়াটা কোনটা জারণ হয়েছে কোনটা বিজারণ হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস ছোট্ট করে ভিডিওর লাস্টে শিখাই দেই, সেটা হচ্ছে যে বিজারক তার আসলে কাজ কি। বিজারক তার কাজ কি হতে পারে তোমরা বলো তো? বিজারিত করা ওর কাজ হবে না, কারণ তো বিজারক, ওর নামে পরিচয়। সো বিজারকের কাজ হচ্ছে বিজারিত করা, লাগলেও নিজে জারিত হয়ে যাবে কিন্তু ও বিজারিত করবেই। একইভাবে যে জারক তার কাজ কি, তার কাজ হচ্ছে জারিত করা, লাগলে ও নিজে বিজারিত হয়ে যাবে কিন্তু ও জারিত করবেই। তাহলে যে বিজারক সে নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে, এই অন্যটাকে, এই অন্যটা হচ্ছে কপার সালফেট। বিজারক নিজে জারিত হয়ে অন্যকেও বিজারিত করবে, কারণ নামে আছে বিজারক, সো অন্যকেও বিজারিত করছে। তাহলে কোশ্চেন যদি আসে এখানে কে বিজারিত হইছে, এখানে বিজারিত হইছে কপার সালফেট। আবার জারক, ওর কাজ হচ্ছে জারিত করা, লাগলেও নিজে বিজারিত হয়ে যাবে। এবার মিলতেছে, ও বিজারিত না, আমি বলছি না যে কপার সালফেট বিজারিত, লাগলেও নিজে বিজারিত হয়ে যাবে কিন্তু অন্য কেউ জারিত করবেই। তাহলে এই বিক্রিয়ায় জারিত হয়েছে কে? জিঙ্ক। এই সাইডে কেউ জারিত বিজারিত হয় না, বিক্রিয়কের মধ্যে একজন জারিত এবং একজন বিজারিত হয়, কারণ বিক্রিয়করাই জারক বিজারক। এই সাইডে তো কেউ জারক বিজারক না, কারণ আমরা তো শুরু থেকেই জারণ বিজারণ বিজারকের সংজ্ঞা সবসময় পড়ছি যে যে বিক্রিয়ক, যে বিক্রিয়ক। কখনো কি শুনছো যে উৎপাদ? শুনছো? শুনো না। তাহলে কিভাবে ওই সাইডের ওরা জারক বিজারক হয়? ওই অপশন থাকলে তো আগেই বাদ। কিভাবে ওরা ওই সাইডের ওরা জারিত বিজারিত হবে? যে নিজে বিজারক না সে কিভাবে নিজে জারিত হবে? যে বিজারক সেই তো নিজে জারিত হবে, লাগলেও নিজে জারিত হয়ে যাবে, বাট ও জীবন দিয়ে দিবে বিজারিত হওয়ার জন্য। আমি বলছি না, কেমিস্ট্রি খুবই জেন্টাল একটা সাবজেক্ট। ও সব সময় ওর যা কথা, ওর যে মনে তা মুখে। ওই ফিজিক্সের মতো না ম্যাথ ট্যাথ করে আসবো তারপরে কি হবে, ম্যাথ করেছেন। এখানে তো ঘর্ষণ আছে, সে কারণে কি হবে, এখানে তো ঘর্ষণ আছে, সো
সো আমাদেরকে ঘর্ষণ মাইনাস করতে হবে, ঘর্ষণ বল মাইনাস করতে হবে না। এইটা হচ্ছে কেমিস্ট্রি ভাই, এটা খুবই জেন্টাল, মুখের যা কথা মনের তা কথা। ফিজিক্স সহজ হওয়ার কথা ছিল, কারণ ফিজিক্সের সূত্র দিয়ে, সূত্রের ফর্মুলা অনুযায়ী সেটা হওয়ার কথা ছিল, বাট ফিজিক্সের জীবনও সেটা হয় না। সো কেমিস্ট্রি তা কিন্তু না। তাহলে আমরা দেখে ফেলি যে আমরা এই যে যান বিজয়নের যে অংশটা আছে সেটা কিন্তু শেষ করে ফেলেছি। এই সেম প্রসিডিউর দেখো এখানেও কিন্তু লেখা আছে সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠন হয়েছে। তারপরে এই যে দেখো সোডিয়াম ক্লোরাইডে লাগলে হাফ করে দিয়েছে, যেন একটা ইলেকট্রন দেখাইছে, এই জন্য কিন্তু হাফও করে দিয়েছে, কারণ ক্লোরিন আবার 2 আকারে থাকে। তো এগুলোও তোমরা একটু প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে যে আমি তোমাদের এই অংশটা একটা আলাদা ভিডিও বানিয়ে দিব, যে বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে কোন জারণ বিজারণ বিক্রিয়া আসছে এগুলো সব একসাথে করে তোমরা পড়ে ফেলতে পারো। আমি এটার ভিডিও চেষ্টা করব বানিয়ে দিতে। এগুলো বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে ওগুলাই বারবার আসবে, এক্সেপশনাল কিছু আসবে না। সো ওগুলো যদি তোমরা একবার শিখে ফেলতে পারো বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলো, তাহলে কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া খুবই সহজ হয়ে যাবে। জাস্ট আমার ফর্মুলাটা মনে রাখবা আর বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করে যাবা, তাহলে একদমই আনকমন লাগবে না। সো দেখা হচ্ছে আমাদের তৃতীয় পর্বের ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।